ছেড়ে বাড়িয়ে দুপা, আরো একবার এপার ওপার। পুজো আসছে, পুজোর ছুটি আসছে, আরো একবার বছর ঘুরে। তাই চলুন ঘুরে আসি, পুজোর ছুটি কাটিয়ে আসি, আর দেখে নিই আমাদের শহর কলকাতা থেকে, কলকাতার উত্তর থেকে দক্ষিণের মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জা ঠিক কেমন ভাবে সেজে উঠেছে। কেননা পুজোর ছুটি কথা বললাম, আর পুজোর ছুটি মানে কিন্তু আমার মতন তোমাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু বাইরে বেড়াতে যাওয়ার প্ল্যান করে ফেলে। আর বাইরে বেড়াতে চলে গেলে কিন্তু এই সাজসজ্জাগুলো আমরা মিস করে ফেলি। কিন্তু এবছর নো মিস। এবছর তাই জন্য আমি একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়বো বন্ধুকে এটাই দেখাতে যে আমাদের শহর কলকাতা, তার পাশাপাশি কলকাতার বিশেষ বিশেষ কয়েকটি পুজো ঠিক কেমন ভাবে সেজে উঠেছে। তাহলে আর দেরি করো, চলো বেরিয়ে পড়ি সেগুলোই চাক্ষুষ করতে। তার আগে আমি একটু রেডি হয়ে নিই, দেখা আছে বন্ধুর সঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে কিন্তু রয়েছে এই পুজোর শিল্পী, অন্যতম শিল্পী আমরা বলতেই পারি, তাপস দত্ত। তাপস দা, প্রথমেই তোমাকে জিজ্ঞেস করব, এই যে ভাবনা এবারে হাতিবাগান সার্বজনীনের, এই ভাবনাটা কিভাবে এলো? নমস্কার সকলকে, প্রাক শারদীয়ার শুভেচ্ছা। দেখুন, মানে বেনারসের তো অনেক ঘাট আছে। বেনারসের ঘাটগুলো নিয়ে আমরা যতটা হৈহুল্লোড় করি, যতটা গর্ববোধ করি, বেনারসের ঘাটগুলো নিয়ে যত তথ্যচিত্র হয়, যত প্রচার হয়, আমাদের কলকাতারও তো নিজস্ব কিছু ঘাট আছে যেগুলো অনেক পুরনো, যেগুলোর একটা ঐতিহাসিক গুরুত্ব ছিল, সামাজিক জীবনের গুরুত্ব ছিল। এখনও যে আগে প্রায় 100টার ওপর ঘাট ছিল, যেগুলো কালের নিয়মে আস্তে আস্তে কমতে কমতে 20-25টাতে এসে ঠেকেছে, যেটা বরানগর থেকে কলকাতা হাওড়া পর্যন্ত। তো এই ঘাটগুলো আমার মনে হলো, আমি যেহেতু উত্তর কলকাতায় কাজ করছি, উত্তর কলকাতা মানে পুরনো বাড়ি, ট্রাম, তার সাথে কুমোরটুলি যাওয়া মানে ঘাটে যাওয়া, তো এইটুকুই সীমাবদ্ধ যে ঘাটে গিয়ে বসলাম, চা খেলাম, চলে এলাম। আসলে ব্যাপারটা কিন্তু তা না। এই ঘাটগুলো দিয়ে একটা সময় জাহাজ আসতো, জাহাজে করে অনেক মালপত্র আসতো। কোনো ঘাটে মেয়েদের স্নান করার জন্য একটা ঘাট তৈরি করা হয়েছিল, যে মেয়েরা যাতে আড়ালে স্নান করতে পারে। কোনো ঘাট দিয়ে নুন আসতো। তো এইটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো উত্তর কলকাতার কাজ যখন হলো, তাহলে ভাবলাম যে উত্তর কলকাতার কোনো একটা বিষয় নিয়েই কাজ করব। আর এটা খুব গর্বের বিষয় যে আমাদের এরকম একটা ঐতিহ্য রয়েছে। তাই হাতিবাগান সার্বজনীন যখন আমাকে বললো, তখন ওদেরকে আমি বললাম যে ঘাটগুলোকে সামনে আনতে চাই, এত লাখ লাখ লোক যখন প্যান্ডেলে আসে তাদের সামনে। তো সেই নিয়েই ভাবনা, অথ ঘাট কথা। আমার উদ্দেশ্য যেটা, যেন লোকে ঢুকে আমি ঘাটে হাঁটলে যে এনভায়রনমেন্টটা পাবো, যেই ফিলটা আমার হবে, এই ফিলটা যেন আমি আমার কাজের মধ্যে তুলে ধরতে পারি। এখানে বিভিন্ন মিডিয়াম তার জন্য আমি ব্যবহার করার চেষ্টা করেছি। কখনো উড কার্ভিং, কখনো বার্নিং পেন্টিং, মানে প্লায়ের মধ্যে গ্যাস দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে একটা পেন্টিং, যেটা দীপক দা করেছে। উড কার্ভিং প্রসেনজিৎ বলে একজন করেছে। আমার সঙ্গে গভর্নমেন্ট আর্ট কলেজের 5টা ছেলে খুব সাহায্য করেছে। আর থমাস আছে, থমাস হেনরিয়ট, ও ফ্রান্স থেকে এসেছে। ওকে যখন ভাবনাটা বলেছিলাম এই বিষয় নিয়ে কাজ করতে চায়, তো ও যেহেতু পুজোটা দেখেছে, কিন্তু পুজোটা একটা রাস্তার মধ্যে যেভাবে একটা বড় ইনস্টলেশন হতে পারে সেটা ওর ধারণা এইভাবে ছিল না। ও গোড়া থেকে কাজের মধ্যে ছিল, খুব এনজয় করেছে। ও নিজের হাতে পেন্টিং করেছে। যেহেতু এত বড় একটা জায়গায় পেন্টিং হচ্ছে, একার পক্ষে কারোর পক্ষেই ভরিয়ে তোলা সম্ভব না।
কলকাতায় ঘুরতে ঘুরতে এই মুহূর্তে চলে এসেছি নলিন সরকার স্ট্রিট সার্বজনীনের পুজো মণ্ডপের একেবারে সামনে। আর জানতে পেরেছি এখানকার মা কিন্তু চঞ্চলা রূপে ধরা দিয়েছেন আমাদের সকলের কাছে। তাই এবার একটু ভেতরটা ঘুরে নেওয়ার পালা, কেননা আগেই বলেছি বন্ধুকে পরে তো আসতে পারছি না, আগে যতটা রস একেবারে নিয়ে নেওয়া যায়। আর চারিদিকটা দেখতেই পাচ্ছি ভীষণ রঙিন। চলুন এই রং আর একটুখানি ভেতরে নিয়ে নিই, চলুন দেখে নিই ভেতরে কি রয়েছে আমাদের জন্য। নলিন সরকার স্ট্রিট সার্বজনীনের মণ্ডপের একেবারে অন্দরে প্রবেশ করেছি আমরা। আর এই মুহূর্তে মায়ের একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছে, আমার সঙ্গে রয়েছেন এই পুজোর সহ সভাপতি ইন্দুবাবু। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করতে চাইবে এই বছর এই পুজো কততম বর্ষে পদার্পণ করলো? নমস্কার, আমাদের এই পুজো 93তম বর্ষে পদার্পণ করলো। আচ্ছা, এবারের ভাবনা নিয়ে যদি আপনি একটু বলেন। আমাদের এবারে ভাবনা নাম হচ্ছে রূপান্তর, মানে ইংরেজিতে যাকে বলে ট্রান্সফরমেশন। আমাদের ট্রান্সফরমেশনের দুটো পার্ট, একটা আমাদের এই পুরনো সাধারণ এদো গলি আর তার চারপাশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ পুজোর কটা দিনে কিভাবে তাদের পরিবর্তন ঘটে, আর মা দুর্গা একটা সাধারণ নারী থেকে, মা দুর্গাকে তো তখন সৃষ্টি করা হয়েছিল প্রথমে সাধারণ নারী, তারপরে বিভিন্ন রকম অস্ত্র থেকে আরম্ভ করে সমস্ত রকম অসুর বধের মতন করে তৈরি করে মা দুর্গাতে যে রূপান্তর, এই দুটো জিনিসকে আমরা মণ্ডপে সাজিয়ে তুলেছি। মা দুর্গা এখানে যেন আনন্দ নৃত্যরত, মুক্তির আনন্দে মা নৃত্যরত, সেভাবে আমরা ওনাকে করেছি। আর সমস্ত মণ্ডপটাতে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন জিনিস পুরনো ভেঙে দেওয়া ও লোহার স্ট্রাকচার বা রেলিং, বাচ্চাদের ব্যবহার করা জামা কাপড়, মশারি, বাঁশ, চাঁচ এইসব দিয়ে আমরা ছোটবেলায় যে জিনিসগুলো বা যে গল্পগুলো বলতাম সেই জিনিসগুলো, যেমন ধরুন ব্যাঙ্গমা ব্যাঙ্গমি, যেমন ধরুন গল্পের গরু গাছে ওঠে, আমরা সত্যি সত্যি এরকম একটা গরু তৈরি করে আমরা একটা ছোট গাছ তৈরি করে সেখানে দেবো। তাহলে এই ধরনের জিনিসগুলো হলে আমরা বড়রা সেই জিনিসগুলো রিকালেক্ট করতে পারবো এবং আজকের বাচ্চারা তাদের থেকে একটা আনন্দ পাবে যে আচ্ছা এই জিনিসগুলো তো খুব মজার, আনন্দদায়ক, এই জিনিসগুলোই আমাদের বাবারা বা দাদুরা দেখে বড় হয়েছেন। বন্ধুকে আজ ঝরা পাতার গল্প বলবো, বলবো নাকি দেখাবো? বলতে পারি দেখাবো, কেননা আমার চারিদিকে নানান রকম পাতারা এক একটা করে গল্প বলছে এক একজন মনীষীর। কিন্তু কেন এই ভাবনা এবং এই ভাবনা ফুটিয়ে তোলার জন্য কতখানি পরিশ্রম করতে হয়েছে এবং আরো অনেক কথাই শুনে নেব এই পুজোর সঙ্গে যুক্ত অন্যতম শিল্পী ঋত্বিকের কাছ থেকে। ঋত্বিক, কত বছর ধরে তুমি যুক্ত এই পুজোর সঙ্গে? আমি এই পুজোর সাথে, আমার এটা ফার্স্ট টাইম আমি কুমোরটুলিতে কাজ করছি, এর আগে অনেক কাজ করেছি। তো এবছর শিল্পী বাপাই সেনের উদ্যোগে এই বছর এইখানে করছি। আচ্ছা, কততম বর্ষ পদার্পণ করলো এই পুজো? এই পুজো 33তম বর্ষে পদার্পণ করলো। আচ্ছা, কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই যে থিম পত্র শোভা, এটাকে এই পুজোর মণ্ডপ সজ্জার মাধ্যমে? শিল্পী বাপাই সেনের ভাবনায় ঝরা পাতা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা রয়েছে ঝরা পাতা, যেখানে মানুষ ঝরা পাতা বেসিক্যালি কি করি, জ্বালানি হিসেবে ব্যবহার হয়, কেউ পাড়িয়ে চলে যায়। তো আমরা ভাবি না যে এই একটা শুকনো পাতা দিয়েও একটা শিল্প হতে পারে। তো বেসিক্যালি কিছু পাতার মধ্যে দেখবেন চারিদিকে যে পাতার মধ্যে কাটিং করে কিছু মনীষীদের পোর্ট্রেট করা আছে। তো এই কনসেপ্টটা জাপানে হয়, জাপানে যেটা হয় সেটা হচ্ছে লেজার কাট আউট হয়, কিন্তু আমরা বাংলায় প্রথমবার করছি, শিল্পীরা হাতে কাটা হয়েছে পুরোটা। এখানে যা যা দেখছেন সবটাই শুকনো পাতার উপরে আমরা কাজ করেছি।
ভ্রমণট্রেনে ঘুরতে ঘুরতে চলে এসেছি একজন শিল্পীর কাছে, কাশীনাথ পাল আমার সঙ্গে রয়েছেন। কাশীনাথ বাবু, আপনি কতদিন যাবত এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন? আমার বয়স হচ্ছে 70 বছর। তা আমি নকশাল পিরিয়ডে এই কুমারটুলিতে ঢুকেছি। আমার জ্যাঠামশাই ছিলেন দুলাল পাল, তিনি পৌরাণিক ঠাকুরই তৈরি করতেন এমনি একচালা। ওনার কাছেই আমার কিছুটা কাজ শেখা। আর আমার জায়ও ছিল রমেশ পাল, রমেশ পালের কাছে কিছু কাজ শিখেছি। তারপর থেকেই এই চলছে আমার। কি কি মূর্তি বানান? ঠাকুর দেবতার মূর্তি শুধু বানান নাকি আরো অন্য কিছু বানান? ঠাকুর দেবতা সেটা ফাইবারেও করা হয়, প্লাস্টার প্যারিস করা হয়, ব্রোঞ্জেও করা হয়। যখন যেটা আসে তখন সেটা করি। আচ্ছা, আমি তো শাড়ি দিয়ে দেখতে পাচ্ছি মায়ের মূর্তি রয়েছে, খুব সুন্দর ছোট্ট একটা চালচিত্রের মধ্যে মায়ের মূর্তি। সবই কি অর্ডারের নাকি আপনি নিজের শখেও কিছু মূর্তি তৈরি না করছেন? না না, আমার যা মানে কাস্টমার আছে সব বাঁধা কাস্টমার, 50 বছর, 30 বছর, 60 বছর, এরকম ধরনের সব আমার ট্র্যাডিশন কাস্টমার সব চলছে আমার। এখনকার বাজার কেমন? বাজার মোটামুটি ঠিকই আছে। আমার তো 3 মাস আগে সব ঠাকুর বুক হয়ে যায়। আমার রেডিমেড কিছু নেই কো। আমার অ্যাকচুয়ালি যেমনি বনিদি বাড়ির কিছু কিছু ঠাকুর আছে, যেমনি বেলেঘাটা সরকার বাড়ি দীর্ঘ আজকে আমাদের 3 পুরুষ থেকে আমি তৈরি করছি। আমার জেনারেশান, আমি আজকে 35 বছর করছি ওইটা। আমার শ্বশুর করতেন, তার আগে তার বাবা করতেন। এইভাবেই চলছে। পটুয়াপাড়ায় এসে আরেক পটুয়াকে পেয়ে গেছি আমার সঙ্গে রয়েছেন তপন পাল। দাদা, আপনি কত বছর যাবত এই শিল্পের সঙ্গে যুক্ত? আমি মোটামুটি ছোটবেলা থেকে, কারণ দাদু, বাবা, আমার দাদা, তারপরে আমি পারিবারিক সূত্রে। আচ্ছা, আমি যখন ঢুকলাম আমি দেখছিলাম যে আপনি ছোট্ট দুর্গা প্রতিমা তৈরি করছিলেন, তো এটা কি অর্ডারের? এটা অর্ডারের। আচ্ছা, আপনারা এমনি বিক্রির জন্য তৈরি করেন নাকি খালি অর্ডারের? দুর্গার ক্ষেত্রে আমি অন্তত যেগুলো অর্ডার হয় সেইগুলোই করি, আমি আলাদা করে কিছু করি না। আচ্ছা, এখান থেকে ভিন রাজ্যে কিংবা ধরুন ভিন দেশে বা অন্যান্য জায়গায় এখান থেকে অর্ডারের মূর্তি ডেলিভারি করেন? হ্যাঁ, এবছরই আমি পাঠিয়েছি জার্মানিতে। ওটা আপনার জাহাজে করে গেছে, ওটা ফাইবারের ঠাকুর। বাইরে যেগুলো যায় আগে যেত শোলা বা অন্য জিনিসে, এখন সেটা ফাইবার হয়ে গেছে। এবছরই আমি পাঠিয়েছি জার্মানি। আমি চলতে চলতে থেমে গিয়েছি। না, থেমে গেলে কি চলবে? ঠাকুর দেখতে যখন বেরিয়েছি, কলকাতার সাজসজ্জা যখন দেখতে বেরিয়েছি, তখন থামলে তো চলবে না। তাই উত্তর থেকে সোজা দক্ষিণে পৌঁছে গেছি। আর এই মুহূর্তে একদম দেখে নেব শাড়ি দিয়ে কোন কোন পুজো অপেক্ষা করছে আর তার মধ্যে রয়েছে কি কি চমক। চলুন। দক্ষিণ কলকাতার একটা দুর্দান্ত পুজো 95 পল্লী, আমরা সকলেই নাম শুনেছি, সকলেই জানি। আর এই লোকটা আমিও সামলাতে না পেরে এই মুহূর্তে চলে এসেছি 95 পল্লীর পুজো মণ্ডপের একেবারে ভেতরে। আর এসে যা দেখছি তাতে বলতে দ্বিধা নেই যে আমাদের বাংলায় মণিমাণিক্যের কিন্তু কোনো অভাব নেই। আমার সঙ্গে রয়েছেন এই পুজোর সভাপতি বিজয় দত্ত। বিজয়দা, কত বছর ধরে যুক্ত রয়েছেন আপনি এই পুজোর সঙ্গে? এই পুজো আমার জন্মের আগে থেকে পুজো, আমাদের 76তম বর্ষ এবছর। আমাদের এবছরের ভাবনা হচ্ছে হে বঙ্গভাণ্ডার। আমরা বলতে চাইছি আমাদের বাংলা রত্ন গর্ভা মা বাংলা, তার কৃতি সন্তানদের কার্যকলাপ যা করে গেছেন বাংলায়, তার দাপটের সঙ্গে তথা ভারতবর্ষ তথা বিশ্বে তাদের দৃষ্টান্তমূলক কাজগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, ঠিক কিরকম ভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটা আমরা এখানে আমাদের প্যান্ডেল করতে আমাদের এটা ভাবনা হয়েছে গত নভেম্বর মাস থেকে আমরা এই ভাবনাটা করেছি।
আমরা ভারতের বাংলার কৃতি সন্তান যারা আছেন, প্রচুর নাম তো একটা বলা যাবে না, যেমন ধরুন এক্সাম্পল বলি, রামকৃষ্ণ আছে, রবীন্দ্রনাথ আছে, জীবনানন্দ দাশ আছে, জগদীশচন্দ্র বোস আছে। মানে এরকম কৃতি সন্তানদের, তারা যে বাংলার হয়ে ভারতবর্ষ তথা বিশ্বে যে তাদের কর্তৃত্ব যে স্থাপন করেছেন, তার দৃষ্টান্তমূলক কাজগুলো আমরা এই মণ্ডপে তুলে ধরার চেষ্টা করি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর গয়নার বাক্স রয়েছে, এর মধ্যে কি রয়েছে? এই বললাম বঙ্গভাণ্ডার, রত্নগর্ভা মা আমাদের, আমরা সিন্ধুকে রত্নগুলো আমরা সিন্ধুকে রাখি, সেই সিন্ধুকের মাধ্যমে রত্ন দিয়ে আমরা মা সে বাংলাকে সেই রত্নগুলো দান করেছে, আর সেই রত্ন থেকে বাংলা আজকে এই বড় বড় মনীষীদের জন্ম দিয়েছেন, বড় বড় মনীষীদের কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন, সেটাই আমরা স্থাপন করার চেষ্টা করছি। ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা দারুণ সুন্দর দেখতে রাজপ্রাসাদের ভেতর। কোথায় এসেছি বলুন তো? বাবু বাগানের পুজো। একদম মণ্ডপের ভেতরে দাঁড়িয়ে রয়েছে এবং এই পুজো এবারে 64তম বর্ষে পদার্পণ করছে। তবে এই পুজোতে রয়েছে অনেক চমক এবং এই ভাবনা নিয়েও আরও অনেক কথা শুনবো এই পুজোর উদ্যোক্তাদের মধ্যে থেকেই একজনের কাছ থেকে। সুজাতাদি আমাদের সঙ্গে রয়েছেন। সুজাতাদি, কিভাবে তুমি যুক্ত রয়েছো পুজোর সঙ্গে? আমি বাবুবাগান পুজো কমিটির জয়েন্ট সেক্রেটারি, আর তার সাথে সাথে এই যে কনসেপ্টে হয় প্রায় লাস্ট 10 বছর ধরে আমার কনসেপ্টেই পুজোটা হচ্ছে। আচ্ছা, এই যে ভাবনা, এই ভাবনাটা নিয়ে তুমি যদি একটু বলো। আমরা বলছি ঐতিহ্যের বঙ্গে লোকতরঙ্গে। ঐতিহ্য, বাংলা একটা ঐতিহ্যশালী একটা রাজ্য, কাজে এখানে নানান জেলা আছে, এই জেলাগুলোতে নানান রকম লোকনৃত্য আছে। যখন কোনো অনুষ্ঠান হয়, সেই তাদের আনন্দের যে বহিঃপ্রকাশ সেটা একটা নৃত্যের মাধ্যমে হয়। সেটা কখনো উত্তর 24 পরগনার সাঁওতালরা হতে পারে, কখনো দক্ষিণ 24 পরগনার পুতুল হতে পারে, আবার কখনো পুরুলিয়ার ছৌ হতে পারে, রাভা, মারুনি, উত্তরবঙ্গের নাচ। এই রকম লোকনৃত্য মানে একটা ঠাকুর দালানে অনুষ্ঠিত হচ্ছে। এই ঠাকুর দালানটাই হচ্ছে বাবুবাগান দুর্গাপুজোর মধ্যস্থল, যেখানে মা অধিষ্ঠান করছেন। মা যখন আসছেন, অ্যাকচুয়ালি খুব উৎসবের মেজাজে সবাই আছেন। একটা রাজপ্রাসাদে এই পুজোটা হচ্ছে, প্রায় 7শ শতাব্দীতে তৈরি রাজপ্রাসাদ। কাজে মা একদম সাবেকি মা, উজ্জ্বল মা, সেখানে এই অনুষ্ঠানগুলো হচ্ছে। গ্রামের সমস্ত লোকজন সেখানে আসছে। পুজো মানেই তো ঘোরাফেরা, পুজো মানে ঠাকুর দেখা, আর পাশাপাশি পুজো মানে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করা, আর তার সাথে আড্ডা তো থাকছেই। খাওয়া দাওয়া আর বন্ধু তোমাদের সঙ্গে আড্ডা সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা কাটবে। আর এই মুহূর্তে আমার কিন্তু ঠাকুর দেখতে দেখতে ভীষণ খিদে পেয়ে গেছে। একটুখানি খিদে তো চেপে রাখতে হয়েছে, ওই যে বলে না, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। এই কষ্টটা করে এতক্ষণ ধরে উপভোগ করলাম, আবার করব, কিন্তু মাঝখানে একটু বিরতি নিয়ে নিই, একটু খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে বন্ধুর সঙ্গে। বসপুকুর শেতলা মন্দির। এই পুজোটা প্রত্যেক বছরই কিন্তু আমাদের কিছু না কিছু সারপ্রাইজ উপহার দেয়, আর এবছর কি উপহার দিতে চলেছে সেটা কিন্তু শুনবো এই পুজোর উদ্যোক্তার মুখ থেকেই। আমাদের সঙ্গে রয়েছেন এই পুজোর সেক্রেটারি কাজল সরকার।
দাদা, আপনি কিভাবে যুক্ত এই পুজোর সঙ্গে, কতদিন ধরে যুক্ত? আমাদের এই পুজোটা তো আজকে ৭৬তম বর্ষ, তবে আমার মনে হয় আমি বোধহয় 15 বছর 16 বছর বয়স থেকেই এই পুজোর সঙ্গে জড়িত। তখন তো এটা গ্রামের পুজো ছিল অরিজিনালি। আমাদের এই পুজোটা শুরু হয় বড় আকারে 96 থেকে। তো সেদিন থেকেই আমি এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি আর কি। আচ্ছা, এই পুজো তো প্রত্যেক বছর আমাদের কিছু না কিছু চমক দেয়, তো এবারে কি চমক থাকছে? দেখুন, আমাদের শিল্পীর ভাবনা থেকে আমি বলতে পারি যে আমাদের এবছরের থিম হচ্ছে কাল রক্ষণ, মানে যাকে আমরা বলি টাইম প্রিজার্ভেশন। যদি আমরা কোনো একটা সময়কে ধরে চলি, ধরুন আজ থেকে 50 বা 100 বছর কি 200 বছর, যে পিরিয়ডটাকেই ধরি না কেন, সেই পিরিয়ডে আমাদের সেই সময় কোনো প্রিজার্ভেশনের ছিল না। সেই কারণে আমরা বহু জিনিস হারিয়ে ফেলেছি, সেগুলোকে কোনো রকমভাবে সংরক্ষণ করা হয়নি। তা আমরা যেটা ভেবেছি যে এখন যে বর্তমানে যে জিনিসগুলো আমরা পাচ্ছি, সেই জিনিসগুলোকে যদি এই মুহূর্তে আমরা প্রিজার্ভেশন না করি, তাহলে আগামী প্রজন্ম কিন্তু আমাদের এই একই দোষারোপ আমরা যেমন দিচ্ছি তখনকার দিনের লোকেদের, তারাও কিন্তু আমাদের দিয়ে থাকবে। কারণ ভারতবর্ষ আমরা জানি নদীমাতৃক দেশ, সভ্যতা সংস্কৃতি সমস্ত কিছুই নদীভিত্তিক কেন্দ্রিক ছিল। আজকে নদী তার গতিপথ হারিয়েছে, নদীর তার সমস্ত কিছু চেঞ্জ করেছে, সেই সাথে সাথে সমস্ত অনেক জিনিস সেগুলো কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। আজকে আমরা যেদিক থেকেই দেখি না কেন, আপনি যদি মনে করেন যে এই প্রিজার্ভেশনে কেন প্রয়োজন, আমরা সেখানে দেখিয়েছি কীভাবেও প্রিজার্ভেশন করে রাখা যায়, যাতে আগামী দিনে প্রজন্মকে আমরা এইভাবেও দেখাতে পারি। এই মণ্ডপটা দেখলে সেটাই দেখতে পাবেন। বোসপুকুর শীতলা মন্দিরের পুজোর ভেতরে আমরা কিন্তু পেয়ে গেছি এখানকার এক শিল্পীকে, কথা বলে নেব তার সঙ্গে। দাদা, আপনার নাম? আমার নাম তুষারকান্তি প্রধান। কিভাবে যুক্ত আপনি এই পুজোর সঙ্গে? পুরো চিন্তা ভাবনাটাই আমার আর কি। আপনার এই যে চিন্তা ভাবনা যেটা আস্তে আস্তে ফুটে উঠছে, আপনি কতটা পেরেছেন সেটাকে ফুটিয়ে তুলতে, বা বাকিরা কতটা পারছে? আমি তো আমার 100% দেওয়ার চেষ্টা করছি, এবার বাদবাকি দর্শকরা দেবে কত পার্সেন্ট পারলাম আর কি। আচ্ছা, এই যে অনেক কিছু আঁকা রয়েছে দেখতে পাচ্ছি, সেই চিত্রগুলো নিয়ে যদি একটু বলেন। এগুলো আঁকা নয়, আসলে এগুলোকে উড কাট প্রিন্ট বলে আর কি, যেটা আমরা আগেকার দিনে আমরা ইউজ করতাম, আমরা জামা কাপড় পরতাম উড প্রিন্টের আর কি। তো ওই উড কাট প্রিন্ট এগুলো আঁকা নয়। ছবিগুলোর মাধ্যমে কি তুলে ধরার চেষ্টা করেছেন? এখানে যতগুলো ইমেজ আছে বেসিক্যালি সবগুলোই প্রিজার্ভেশনের আন্ডারে পড়ে আর কি, নেচার থেকে শুরু করে স্থাপত্য ভাস্কর্য সবই। তো আমি তারই কিছু কিছু পার্ট নিয়ে একটা কোলাজ তৈরি করেছি এখানে, যেটা মানুষের কাছে একটা সচেতনতা আসে, যাতে প্রিজার্ভ করা খুবই প্রয়োজন। জীবন মানেই তো ভাঙা গড়ার খেলা। আমরা প্রতিনিয়ত নতুন করে ভেঙে গড়ার খেলায় মেতে উঠি, আর নতুন কিছু শেখার তাগিদে ভেসে যাই। আত্মশুদ্ধি মানে নিজের ভেতর থেকে অন্ধকারকে সরিয়ে আলোর প্রবেশ ঘটানো। আমরা তাই তো চাই প্রতিদিন যাতে আরও একটা নতুন, আরও একটা ভালো আমিকে পৃথিবীর কাছে, সবার কাছে নিয়ে আসতে। আত্মশুদ্ধি কথাটা বললাম তার কারণ এই মুহূর্তে চলতে চলতে হাঁটতে হাঁটতে দক্ষিণ কলকাতার যে পুজো মণ্ডপে আমি এই মুহূর্তে পৌঁছে গেছি সেটা হচ্ছে মুদিয়ালি সার্বজনীন। আর এনাদের থিম এবছর আত্মশুদ্ধি। কেন বা কি নিয়ে এই ভাবনা, সবটাই জানবো এই পুজোর উদ্যোক্তাদের মধ্যে পেয়ে গেছি বিমান সাহা মহাশয়কে। বিমানদা, কি ভাবনা নিয়ে এই থিম এবছর? এখানে আত্মশুদ্ধিকে আমরা দেখিয়েছি মাটির রূপে মানুষকে দেখানো হয়েছে। যে একটা মাটির যদি কলস তৈরি হয়, সে কাঁচা মাটিতে যেই সময় থাকে, আগুনের শুদ্ধিকরণের পরে সে কিন্তু দেবীঘট হিসাবে মায়ের পুজোতে লাগে। সে সেই দেবীঘটের জলটুকু ধরে রাখতে পারে। তো এইভাবে বিভিন্ন জিনিসকে দেখানো হয়েছে, যেমন ইটকে দেখানো হয়েছে সে মন্দিরের কাজে লাগে। তারপরে আপনি ধরুন সরা যখন তৈরি হচ্ছে, সরার মধ্যে মার যখন ছবিটা আঁকা হয়,
তখন কিন্তু আমরা মাকে দেখতে পারি যে তার মধ্যে আরাধনা করতে পারি। তো সেই সমস্ত জিনিসটাকে যেন আমার মানুষের মনও যেন সেইভাবে শুদ্ধিকরণটা ঘটে, সেই জিনিসটাকে তুলে ধরা হচ্ছে এখানে। আচ্ছা, আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছি চারদিকে ঘুরছে, এই যে স্তম্ভগুলো ঘুরছে এবং ওপরে আলোগুলো ঘুরছে, এই যে ঘূর্ণনের মধ্যে দিয়ে এটা কিসের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে? যখন আগুনের ভাটাটার মধ্যে যখন মাটিকে পোড়ানো হয় তখন ভেতরে আগুনের একটা ওথাল ফথাল চলতে থাকে, যার মাধ্যমে আত্মশুদ্ধিটা ঘটবে। কারণ এখানে যত জিনিস ঘুরছে তার নিচ দিয়ে অনেক কলস থাকবে, যার মধ্যে থেকে সাদা ফুল বেরিয়ে থাকবে, মানে তাতে শুদ্ধিকরণটা যে বেরোচ্ছে সেই সিগন্যালটা দেখানোর জন্যই পুরো জায়গাটাকে ঘোরা। কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে এই মণ্ডপে? মূলত এখানে টেরাকোটার মাটির কাজই বেশি ব্যবহৃত হয়েছে, তাছাড়াও ইট, তারপরে সরা, আরও আমাদের কিছু লোহার আয়রন স্ট্রাকচার, আরও বিভিন্ন মিক্স মিডিয়া নিয়ে কাজটা করা হচ্ছে। পুজো আসছে, দুর্গাপুজো 2025, আর সেই কারণেই যেমন সারা গোটা শহর সেজে উঠেছে, ঠিক একইভাবে সেজে উঠেছি আমি, আপনি, আমরা সকলে। আমাদের যেমন ওয়ার্ড্রপ সাজছে তেমন আমরা সাজছি মনে মনেও, আনন্দের সাজ সাজছি। কেন না, পুজো আসছে। আর আমার মতন যারা পুজোয় থাকতে পারছেন না, যারা এখন থেকে ব্যাগ গোছানোর একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছেন, বন্ধুকে বলবো একটু সময় বার করে আমার সঙ্গে এই পুজোর আড্ডাটা অনুভব করে তারপরে না হয় ব্যাগ গোছাতে বসুন। আবার একটু মনটা খারাপও লাগছে, কেননা আবার একটা বছরের অপেক্ষা, তারপরে আবার ফিরে আসবে আগামী বছরের পুজো। কিন্তু কি বলুন তো, এখন যদি আমরা একটু মন খারাপ না করি তাহলে পরের বছরের আনন্দটা আবার বাড়িয়ে তুলবো কি করে? যাই হোক, চলুন আমরা এবছরের মতন বিদায় নিই। সকলে ভালো থাকুন, সকলের পুজো খুব খুব ভালো কাটুক। সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার।